না, যেন শাকিলকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় এই আর্মিতে, ব্ল্যাক ডায়মন্ড। গর্তটার উপরে ওই যে ডিজিকে প্রথম ফালাইছে এবং আরো 38টা বডি ওখানে ফালানো হয়েছে। ফালায়া এমন চাপা মাটি দিছে, মাটি দিয়ে ওই যেমন এটার সাথে একেবারে মার্চ করে দিয়ে তাদের উপরে একেবারে পিক আপের চাক্কা 4টা উঠাই দিয়ে তাদেরকে স্ম্যাশড করে জিব্বা বের হয়ে গেছে। ওই যে ডিজি ম্যাডামকে উপরে নির্যাতন করে মেরে তাকে ইয়া দিয়া ওই যে আপনার লোহার কিছু দিয়ে থ্যাত দিয়ে মাথাটারে একেবারে স্ম্যাশড করে, যে ওনার যে ব্লিডিং, ওনার চুলের মুঠি ধরে যে ওই যে ডুপ্লেক্স ভবনের সিঁড়ি দিয়ে যখন টেনে নিয়ে যায় তখন প্রত্যেকটা জায়গায় রক্তের সাপ, সুপ সুপ রক্ত, ওর মধ্যে প্লাস্টিক চেয়ারে বসা 5 জন লোক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ এক্সক্লুসিভে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হয়। স্বজাতি, স্বধর্ম, স্বগোত্র, স্বভাষীর উপর এমন নারকীয় হত্যাকাণ্ডের নজির পৃথিবীতে নেই। দীর্ঘ 36 ঘণ্টা নিরবচ্ছিন্ন হত্যাযজ্ঞ চলে এক পৈশাচিক উন্মাদনায়। মেজর জেনারেল থেকে শুরু করে নিম্নে ক্যাপ্টেন পর্যন্ত সব র্যাঙ্কের সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করা হয়। প্রথমে ধারণা দেওয়া হয়েছিল সুবিধাবঞ্চিত বিডিআরদের অসন্তোষের বহিঃপ্রকাশ এই বিডিআর বিদ্রোহ। পরে অবশ্য জানা যায় একেবারে বিপরীত চিত্র। আজ সেই চিত্রের একটা অংশই আপনাদের সামনে তুলে ধরবো আমরা। বিডিআরের ম্যাসাকারের ঘটনার খবর পেয়ে প্রথম যে সেনা দল পিলখানায় যায় তার নেতৃত্বদানকারী মেজর জসিম আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আছেন আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান। 14, 12, 13 থেকে আরম্ভ করে স্টার্ট করে যত রকমের যা কিছু ওদের, এটা ভাষায় প্রকাশ করা যায় না। অ্যাজ এ মিলিটারি অফিসার হিসাবে এটা যদি আমি উল্লেখ করতে চাই, তো এটা আমার জন্য ওয়ার্ল্ড হিস্ট্রিতে মানে এই যে ইসরায়েল এত কিছু করে এত কিছু মুসলমানদের উপর অত্যাচার করেছে, ডিড ইউ হার্ড যে অল্প কিছু স্ক্যাম ওদের নামে বের হয়েছে, বাট ওরা তো তার চেয়ে বেশি এই সময় এই জ্ঞাপন করে কে দিয়েছে। ইট ইজ দ্যাট মহারানী উনি করে দিয়েছেন, উনি ব্যবস্থা করে দিয়েছেন যে আর্মি পরিবার ইজ উইল বি রজার্ড বাই দ্য বিডিআর ইন দ্য নেম অফ বিডিআর, বাট অপারেশন হ্যাজ ডান উইথ দ্য ফরেন কান্ট্রিজ, ফরেন এলিমেন্টস। এখন নাও ইউ পুট দ্য কোশ্চেন যে আমি এখানে আপনাকে আরেকটা জিনিস সোজা, আচ্ছা আরেকটা জিনিস ফাঁকে একটা, আপনারা 25 তারিখ তো গেলেন সকালে 10টায়, আপনার আগে 10টা বললেন, এর থেকে আপনি কন্টিনিউ 26 তারিখ পর্যন্ত ওইখানে ছিলেন, গেটে ছিলেন? ওই দিনই না, শুধু এরপর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমি ওখান থেকে বেরোছি এপ্রিলের 10 তারিখে। তার মানে এক রাত একদিন আপনারা ওই গেটের উপর কাটাইছেন, মানে গেটের সামনে ওয়েট করছেন ফর দ্য অর্ডার অপারেশন। তারপরে হয়নি, ওই যে বললাম যে সব মেরে টেরে সাফা করে দিয়ে তারপরে ইয়া হলো কি, তারা একটা জেনারেল খামার। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, 25 তারিখ রাতে তো আপনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তারপরে ওই কামরুল, টাকু কামরুল, মানে কামরুল, তখন কি আপনাদেরকে সাথে যাইতে বলছিল না আপনারা? না না, সে তারা তো কাউকেই নেয় না, এবং তারা গেছে ওটা অপারেশনের মেন তো হলো এখানে সবচেয়ে ইয়ে হলো তাপস, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, আর হলো আপনার মির্জা আজম। এরা ওইটা ছলনার নামে গেছে যে নিধনের মাত্রাটা তো বেশি হলো না, ইউ কুড নট কিল, যার জন্য এটা যে আপনাদের পেপার না কোথায় যেন তাপসের একটা অর্ডার আছে, খতম করে দাও সব। তাপসেই এটা মানে এটা হচ্ছে কি, এটা বঙ্গবন্ধুর পরিবার, আমি শেখ মুজিবের পরিবার, এটা চরম গ্রিভেন্সেস নিয়েছে টু আর্মি। মানে আর্মিটার এমনভাবে, এটা আপনাদের অবশ্যই ইনটিউশনে ধরে, আপনাদের ইয়েতে ধরে, 25 পিস ইউনিফর্ম, 25 পিস নিউ বিডিআর ইউনিফর্ম। তারপরে আমরা একটা সিলিং বলি, অস্ত্রের সাথে একটা সিলিং যেটা গলায় ঝুলায়, এই সিলিং আমাদের দেশের, আমাদের কোনো বাহিনীর না, এটা ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাট ইউজ করে। এরই সব আমরা জমা করে গেছিলাম। তারপরে হ্যাপারসেক যেটাকে বলি, হ্যাপারসেক, ওদের যে ক্যাপ ব্যাস, এগুলো সব জমা করেছিলাম। এগুলো কি আলামত হিসেবে আপনারা জব্দ করছেন? মানে জব্দ করেছি, বাট ওই যে ডিস্ট্রয় করে ফেলছে। জব্দ তালিকায় এগুলো আছে, ওই কি আর কে মানে কার জব্দ, সব পুকুরে ফেলা দিয়েছে। আপনার ওই ওখানে যে আমি আমার 18 পেজের যে পিডিএফ দিয়েছে না, এটির মধ্যে সবকিছু আছে। তো আমি পিলখানার 3টা পুকুরের পানি সমস্ত পানি তুলে আমি কি কি অস্ত্র রিকভারি করছি, কি কি জিনিস, ওইটারও তো পরিসংখ্যান আমি দিয়েছি। তার মানে হচ্ছে কয়েক দফায় ভারতীয়, যেটাই হোক ফরেন এলিমেন্টস হোয়াট এভার ইট ইজ, কয়েক দফায় এরা প্রবেশ করেছে নানা পথ দিয়ে বিডিআর এর। আগে থেকে ভিতরে কি ইমপ্ল্যান্ট করা ছিল তা তো আমরা কোনোভাবেই জানি না। আমি বলতে পারি, কারণ তাদের ম্যাগাজিন যেটা, ওই যে আপনাদের এখানে আমরা বলি অ্যামুনিশন ডাম,
আর ওরা বলে ম্যাগাজিন। এটা আচ্ছা, 26 তারিখে আপনি যখন ঢুকলেন পিলখানার ভিতরে, ঢুকে গিয়ে কি দৃশ্য দেখলেন, কি পরিস্থিতি দেখলেন? তখন তো ম্যাম রাত 12টা, ওয়ার্ডারটা ছিল রাতে, যে ইয়েটা দেখলাম তো বিভৎস একটা পরিবেশ আমাদের অফিসার্স ফ্যামিলিগুলোর ভিতরে। ওখানে তো তারা ওরকম কান্নাকাটি চিৎকার কোনো কিছু নাই, আর যত্রতত্র মানে গ্যানেট, আনএক্সপ্লোডেড গ্যানেট, এমটি কাটিস, যেটা ফায়ারের পরে যে খোসাটা আছে পরে টরে আছে ওই রাতের বেলা, কারণ ব্ল্যাক আউট ছিল, ওই ইলেকট্রিসিটিও নাই তখন। তারা তো জিগাতলার গেট দিয়ে আমাদের যারা বিএপি টাইপের লোকজন তারা ঢুকে অফিসার্স মেসে চলে গেছে, তারা আর বের হয়নি। আমরা ভিতরে ঢুকে আমরাও তখন ইয়ে করিনি, কারণ আমার কথা হলো যে একেবারে নিস্তব্ধ, কারণ অফিসার্স পরিবারগুলো কোয়ার্টার গার্ডে একেবারে মুরগির মতো, যেটা ফার্মের মুরগিও এইভাবে রাখা হয় না। মানে একটা ছোট্ট ইয়ের মধ্যে আজকে সকালেও প্রমি নামের একটা, ওই যে কর্নেল লুথরের মেয়ে একটা ইয়ে দিয়েছে, ইউটিউব দিয়েছে, যেটা সাগলের ছিল পাশে বসা। আপনি যদি এটা শুনেন, ওর বয়স তখন 14 বছর। ও তখন দেখছে ওর ছোট ভাইকে এক ফোঁটা পানি খাওয়ার জন্য, যে ওর বাবাকেও তো পানি খাওয়াতেই পারলেন না, আর ভাই একটু পানি চেয়েছিল, সৈনিক বলে যে পানি খাবি, পানির পরিবর্তে গেলে গুলি করে দেবো। ওখানে 6 মাসের শিশু ছিল, 2 মাসের শিশু ছিল। ভাবি একটা পিএইচডি কি করতেছিলেন যেন, এটাকে উনি যাওয়ার জন্য রেডি হয়েছিলেন। তার উপরে যে অত্যাচার, যে নিপীড়ন করা গেছে, আনবিলিভেবল। এগুলো বর্ণনা করলে হয়তো বা সারা রাত বের হয়ে যাবে। আই ডোন্ট অ্যাকচুয়ালি ওয়ান্ট টু কিল দ্য টাইম। তাদেরকে প্রত্যক্ষদর্শীর যে অভিজ্ঞতাটা পিলখানার ভিতরে 26 তারিখ রাতে 12টায়, সেটা জানতে চাচ্ছি। 26 তারিখ রাতে যেটা হয়েছিল একেবারে নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই। কারণটা হচ্ছে যা করার তারা তো আগেই করে দিয়েছে, মানে আগেই সব একেবারে মানে হত্যা, অপদস্থ, অপমান, যা কিছু লুটতরাজ, পোড়াপুরি যা কিছু ছিল, শুধু কিছু গাড়ি থেকে আগুনের ধোঁয়াটা বের হচ্ছিল, কারণ গাড়িগুলো তখনও বার্ন হচ্ছিল। রাতে লাশ টাশ পেয়েছেন? না, রাতে তো আমরা লাশ খুঁজিও নাই, কারণ রাতে এই লাশগুলো আমরা খুঁজেছি সকালে, কারণ লাশ খুঁজতে গিয়ে যদি ওখানে একটা আনএক্সপ্লোডেড গ্রেনেড থাকে, যেহেতু মাইন ওদের কাছে ছিল না, তখন তো একটা ক্যাজুয়ালিটিস হবে। আর এখানে আমি লাশ, আমি জীবন্তই উদ্ধার করতে পারিনি কাছে থেকে, উঠেতে দিব আমি নিজেকে খুব ছোট ইয়ে করা, কারণ এটাও একটা অপারেশন, এটা একটা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, এটা একটা মাইনর অপারেশন, এটার জন্য একটা স্পেসিফিক অর্ডার লাগে। আমি জ্বর হলো, আম পড়লো, গেলাম আমি আম তুলতে, নো, আমার এখানে ওই আম তোলার পরিবর্তে যদি আমটা গ্রেনেড হয়, কথাটা বুঝতে হবে। আমি 12টার সময় ঢুকলাম, তখনও আমাদেরকে আর বন্টন করা হয়নি, আমাকে সৈনিকদের থাকার একটু জায়গা দেওয়া হয়েছে। আমরা আর ঘুমাই না, আমাদের অফিসের মেসে বারান্দার মধ্যে বসা, তারা খেয়ে টেয়ে তাদের ওখানে এটিয়া ছিল স্টার কাবাব থেকে তাদের অনেক খাবার টাবার গেছে, সেটা দ্যাট ইজ আনাদার পার্ট। মানে হাসি তামাশা হয়েছে, এই যে সিজিএস মইনুল যেটা, যাকে এয়ারপোর্টে আটকানো হলো। তো আপনারা বাস্তব চিত্রটা জানতেন না যখন আপনারা রাত 12টা? আর কি বাস্তব চিত্র তো সবই জানি, যে অল ওয়ার কি হাসি তামাশা, অল ওয়ার হাসি তামাশা করছে আমাদের সিনিয়ররা, ওই যে অফিসার্স মেসের যে ইয়াটায় হাসি তামাশা মানে বলতে, মানে খুব সাইলেন্ট, অন্ধকার, চারিদিকে কোনো আওয়াজ নেই। ওই কোয়ার্টার গার্ড থেকে মাঝে মাঝে বাচ্চা দুই একটু চিৎকার, এটাও তো শোনা যায় না। কোয়ার্টার গার্ড হচ্ছে সেই পিলখানার হসপিটালের ওখানে, হলো এখানে, এটিও কিছু শোনা যায়নি। এখন সব কিছু বুকে চেপে রেখে শুধু সকালটা অপেক্ষা করছিলাম, যে কখন সকালটা হয়, তখন শুরু করবো সব। আর অপারেশনাল অর্ডার না দিলে তো ইউ ক্যানট ডু এনিথিং। আর আমার সৈনিক ডানে বামে গেলে অপারেশনাল অর্ডার আপনারা কখন পাইছেন? না, অপারেশনাল অর্ডার যখন পাই তখন এটা হলো সকালে, এটা দিয়েছে সকালে 6টায়, 27 তারিখ সকালে। 27 তারিখ, 26 তারিখ তো 12টা শেষ হয়ে গেল, তারপরেই তো 27 তারিখ শুরু। 27 তারিখে শুভ সাদিকের সময় আমি আমার যে কোর্সমেট মেজর মাহবুবুর রশিদ, 10 বেঙ্গলের টুয়াইসি, ওকে আমার অফিসার থেকে মাত্র 20 থেকে 25 গজ দূরে হলো ডিজির ভবন, ডুপ্লেক্স ভবন, রাইফেল ভবন যেটাকে বলে, যেমন সেনা ভবন, রাইফেল ভবন, সেনাপ্রধানের নামে মানে এই ধরনের হেডের নামে ভবনগুলো হয়। তখন ওরে আমি বললাম কি যে দোস্ত একটা কাজ করি, এখন তো একটু শুভ সাদিক একটু পরে আজান দেবে, চল আমরা একটু ডিজি ভবনের ওখানে, সৈনিক নেওয়ার দরকার নেই, এখন তো আর ওইভাবে ইয়ে করে দেওয়া নেই, তো বলে চল। মানে আমি কিছু দূর গেলে ওইটার ইয়ে পর্যন্ত গিয়ে হঠাৎ করে দেখলাম যে ও থেমে গেল, এবং ও আমাকে চাপ দিয়ে ধরছে, হাতে এরকম ভাবে চাপ দিয়ে ধরছে যে আমি তাকায় দেখি যে আমি গেলে ভূতের মতো ভয় পেয়ে গেলাম। 5টা লোক ওখানে প্লাস্টিক চেয়ারে বসা, একটা হলো সাহারা খাতুন, আর একটা হলো মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, আর একটা হচ্ছে 46 ব্রিগেড কমান্ডার জেনারেল মইনুল আহমেদ। আপনি আমাকে বলেন 27 তারিখ ভোর রাতে এই 5টা ব্যক্তি ওখানে কি করে? এই প্রশ্ন আজকে
এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সারা জাতি সারা বিশ্বকে জানাতে চাই যে আমার 27 তারিখ সকালে আপনি 5 জনকে দেখলেন, তারপরে কি করলেন? বোরাতে দেখলাম তারা চলে গেল, কাউকে বলতে নিষেধ করলো, আপনার ওই এরিয়ার মধ্যেই লেখা আছে। আমাকে মাহবুব রশিদ মানে এরপরে তো কে নিষেধ করছে আপনাদের কথা বলতে? 46 ব্রিগেড কমান্ডার বলছে যে আমরা যেখানে আসছি সে কাউরে বলার দরকার নেই। আচ্ছা, মানে ওই সকালে বুঝতে পারছি এটাই। তারপরে যখন সকালে ভাগ করা হলো, অ্যাওয়ার্ড দেওয়া হলো এরিয়া অফ রেসপন্সিবিলিটিস, তখন আমার পড়েছে ডায়াগোনাল, জিগাতলা গেট আর নিউ মার্কেট গেট, এদিকে অফিসার্স কোয়ার্টার আর ডিজিজ বাংলো, ডায়াগোনাল ইউ আন্ডারস্ট্যান্ড, যে এই ম্যাপে আমাকে ব্রেক আউট করে দেওয়া হলো যে এটা তোমার এরিয়া, এটার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আমি বললাম যে হায় রে, সব হারায় এখন স্যার। আমি শুধু একটা জিনিস ভেরি পজিটিভলি নিয়েছি, সেটা হচ্ছে যে ডিস্ট্রেস পরিবারগুলো এই 36 ঘন্টা কিন্তু একটা কমপ্লিটলি ট্রমার মধ্যে, নো ফুড নাথিং, তারা কিন্তু তখনও কোয়ার্টার গার্ডটার মধ্যে, এবং বাসা প্রত্যেকটা বাসার নিচে গাড়িতে আগুন দেওয়া, তখন পুরানো গাড়িটি কন্ডিশন গাড়িগুলোর আগুন দেওয়া, বাড়িগুলো লুটতরাজ করা, এখানে ওখানে গ্যানেট, এখানে ওখানে এটা। বিশেষ করে কর্নেল মুজিবের, আমার নিউ মার্কেট গেটের সামনে যে কর্নেল মুজিবের যে বাসাটা ছিল, ফুল বাসাটায় অন্তত 15টা গ্যানেট দিয়ে পুরো বাসাটাকে ওরা জ্বালায় দিছে, এবং 15টার মধ্যে 8 থেকে 10টা গ্যানেট কিন্তু আবার ওই যে মার্সেজে বিস্ফোরিত হয়নি। এটি কিন্তু আরো ডেঞ্জারাস, কারণ এটা তো আমরা পারবো না, যে কোনো 4 সেকেন্ডস ইট কাউন্ট। এটা তাড়াতাড়ি ওই দেখে, মানে ওই পথ থেকে দেখেই সরে গেছে। ওইটা জ্বরে যেরকম আঙ্গুলো পড়ে থাকে ঠিক ওইরকম কালারের হতো, গ্যানেটের কালারটা ঠিক তাই। এবং ওই জন্যই আমরা রাতে ইয়ে করি, সকালে যখন এটা করলো আর ওই দৃশ্যটা দেখার পরে তখন আমি করলাম কি, তারা তো ওই যে তাড়াতাড়ি দেখে তারা আবার বাইরে চলে গেছে জিগাতলার গেট দিয়ে। আপনি যেটা বললেন যে, কারণ আমরা তো রইলাম নিউ মার্কেট গেটের ওখানে, কাউকে কিছু জানাচ্ছেও না। এরপরে যখন আমাদেরকে এওয়ার্ডটা দিল, কন্ট্রোলটা দিল, তখন আমি 2 গেটের কমপ্লিট কন্ট্রোলটা নিলাম, নিউ মার্কেট গেট কন্ট্রোলটা নিলাম। আমি জিগাতলা গেটে একটা পিঁপড়াও যদি ঢুকতে হয় আমারও অনুমতি নিয়ে ঢুকতে হবে। হাউ টু টক অ্যাবাউট সিও অ্যান্ড ব্রিগেড কমান্ডার, আই ডোন্ট বদার, আমার থেকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। এই যে এটা হলো 27 তারিখ সকালে, 27 তারিখ সকাল থেকে। তখন কি হলো, এই 27 তারিখ সকালে ওই যে আমি একটা চোখে আমার একটু খটকা লাগলো, তখন কেন ওখানে গিয়ে বসলো এই 5 জন, আমার একটু দেখতে হবে কারণটা কি। কারণ আমার তো রাইফেল ভবনের দায়িত্বটা পড়েছে। আমি গিয়ে দেখলাম এক বিভৎস চিত্র। ওই যে ডিজি ম্যাডামকে উপরে নির্যাতন করে মেরে তাকে ইয়া দিয়া, ওই যে আপনার লোহার কিছু দিয়া থ্যাত দিয়ে মাথাটারে একেবারে স্ম্যাশ করেছে। ওনার যে ব্লিডিং, ওনার চুলের মুঠি ধরে যে ওই যে ডুপ্লেক্স ভবনের সিঁড়ি দিয়ে যখন টেনে নিয়ে যায়, তখন প্রত্যেকটা জায়গায় রক্তের সাপ, সুপ রক্ত। ওর মধ্যে প্লাস্টিক চেয়ারে বসা 5 জন লোক, এবং তাকে নিয়ে যেখানে একেবারে জীবন্ত দাপন করেছে, ওইটাও আমি ডেড বডিটা রিকভার করেছি 2:15টার সময়। সেটা হলো ওরা টাট্টুসো করে ওইটার উপরে জাস্ট তার মাপের চেয়েও ছোট একটা গর্ত করে টাইট করে ঢুকাই দিয়া, তার 2টাতে দেখো একটা চুল, ওইটার উপরে বিস্তার করে তারা ঘুমাইছে, সৈনিক ঘুমাইছে ওইটার উপরে। ওই সব খুঁজতে গিয়ে ওখানে প্রায় 200-র উপরে আউটার ফ্লাই ছিল। আমরা একটা তাঁবুর 2টা অংশ থাকে, একটা আউটার ফ্লাই, একটা ইনার ফ্লাই। 180 পাউন্ডাল যেটা, এটা আউটার ফ্লাই একটু বড়, ওখানে 10-12 জন ট্রুপ শুইতে পারে হালকা বেট করতে। তো ওর নিচে তাকে যখন ওরি সব সরায় ফেলে দিয়ে, আমি একটা জায়গায় দেখলাম যে লম্বা চুল দেখা যাচ্ছে এরকম, বললাম যে এখানে এইটা উদ্ধার করলাম। আবার 39টা ডেড বডি যে ডিস্কের মধ্যে 8 ফিট বাই 6 ফিট যে ডিস্কের মধ্যে আমি রিকভার করেছি, নাহলে এটাও গুম হয়ে যেত, নিয়ে যেত। ডিজি ম্যাডামকে দেখার মতো এরকম। আর যে ডেড বডিগুলো, যে আপনি যে কোশ্চেনটা করলেন, ডেড বডিগুলো ছিল, ওগুলো দেখার মতো না। ওগুলো গাড়ির চাকে, তাদের জীবনও ছিল তখন। অনেকে যদি ট্রিটমেন্ট হতো না স্যার বাঁচতেন, যে আধা মরা, হাফ মরা এরকম না। তাদের উপরে একেবারে পিক আপের চাক্কা 4টা উঠাই দিয়ে তাদেরকে স্ম্যাশ করে জিব্বা বের হয়ে গেছে। আমি সৈনিককে বলছি, আমি জানি অনেক সৈনিক হার্ট দুর্বল থাকে, এমন তোরা শুধু কালো ব্ল্যাঙ্কেট নিয়ে আয়, ব্ল্যাঙ্কেট দিয়া ওই দেখার সাথে সাথে আমি আবার ড্যাগে দিয়ে মরচুরিতে পাঠিয়ে দিছি। শনাক্ত করলেন কিভাবে? সুযোগ তো থাকার কথা না, ওখানে তো লাশ শনাক্ত করেন। লাশ শনাক্ত করছি যখন ডিচে পাইলাম, এই ডিচটাও আমি আবিষ্কার করলাম, যেহেতু আমার এওয়ারের মধ্যে আমি আর খুঁজে পাই না। ডেড বডি কয়টা পাইলাম হাতে গোনা, আর কয়েকটা তো বুড়িগঙ্গায় ওরা ড্রেন দিয়ে ছেড়ে দিল। তাহলে ডেড বডিগুলো গেল কোথায়? ওই মানে কেউ এটার দিকে কোনো গ্রুপ খেপ নেই। বাট আমি কিন্তু আমার যে এত কিছুর মধ্যে আমি কিন্তু ইয়ে করলাম, এই যে বললাম না যে ডিজি ম্যাডামকে পাওয়ার পর থেকে আমার মাথার মধ্যে এই যে কোথাও না কোথাও ওরা এই লাশগুলোকে রাখছে। এটা মর্চু হসপিটাল থেকে সামনে যে মর্চু এটা আছে, মর্চুয়েলের ওখানে একটা কাঁঠাল গাছ আছে, ওখানে 8 ফিট বাই 6 ফিট একটা গর্ত করা। গর্তটার উপরে ওই যে ডিজিকে প্রথম ফালাইছে, এবং আরো 38টা বডি ওখানে ফালানো হয়েছে। ফালায়া এমন চাপা মাটি দিছে
মাটি দিয়ে ওই যেমন এটার সাথে একেবারে মার্চ করে দিয়ে গাছের ডালপালা, শুকনা ডালপালা দিয়ে তারপরে আবার কাঁঠাল পাতা দিয়ে এটি এমনভাবে করছে, বোঝার কোনো উপায় নাই। বাট আমরা তো এই ট্রেনিং করা, এই করা, কারণ লুজার দেখলেই আমরা বুঝতে পারি। আমি ওইটার উপর দিয়ে কয়েকবার গেছি, আমি কিন্তু প্রথমে ধরতে পারিনি। এরপরে হঠাৎ করে দেখলাম যে কাঁঠাল করতে পা দিয়ে এরকম দিলাম, আল্লাহরই হয়তো একটা ইশারা, দেখলাম যে কি মাটি নরম নরম লাগতেছে। আবার কি কেমন করতো সৈনিক, তো সাথে সাথে বেলচা কোদাল নিয়ে তো এটি সরাতো, সরায় তখন দেখলাম যে আমি একটু কূপ দিত, আস্তে সাবধানে, আবার এখানে নিশ্চয়ই ডেড বডি আছে। It is me who has recovered 39 dead body including my DG. এবং সবচেয়ে আনফর্চুনেট, my brigade commander could not identify my DG. This is the General Shakil. I myself has introduced him. এবং তখনই তো আমি ডেড ডিক্লারেশন জিগাতলার গেটে মাইক্রোফোনে, আপনি এখন টিভির আর্কাইভে দেখবেন, এবং এটার রোশানলটা ওখান থেকেই শুরু। Why I have given the death declaration, এবং দরজাটা খুলে দিয়ে আমি অল জার্নালিস্ট, অল সাংবাদিক আমি ঢুকাই দিছি, এবং ওরা একেবারে ওই ডিসের ওখানে গেছে। আপনি দেখবেন এই যে আপনার এখানে যে ফুটেজ দেওয়া, ওই ডিসের ফুটেজ, ইট ইজ মি। আমি আমার সৈনিককেও রাখিনি, আমি ওই যে ফায়ার ব্রিগেডের একটা কর্মী, এবং আমি নিজেই নামছি আমার স্যারদের, আমি আমার ইউনিফর্মে এই রক্তের গন্ধ ছিল 15 দিন। বিলিভ মি, আমি আমার কলিগ, দেখুন আমি যার কাছে আমি বাসায় গেছি, বাই সিং দ্য নাম্বার অফ ডেড বডিজ উইথ মানে ব্রুটালিটি, হাইয়েস্ট ব্রুটালিটি ইন দ্য ওয়ার্ল্ড। যে এই মারার, যদি মারতে হয় একটা বুলেট দিয়ে মার ভাই, একটা গুলি খেলি তো মরে যায়, তাকে তুমি 90 রাউন্ড খরচ করছো একটা বুকের মধ্যে, এই ছোট্ট বুকটার মধ্যে, তাকে তুমি 10 থেকে 15 বার ব্যানের চার্জ করে নারী বুড়ি বের করা। এটি আপনারা দেখলে মানে ওয়ান অফ দ্য সংবাদ পাঠিকা, লেডি পাঠিকা, এনটিভি, সে নিউলি ম্যারিড, ওখানে 2 দিন কাবার 25 তারিখে করতেছিল, 26 তারিখেও ঘোরাঘুরি করতেছিল, 27 তারিখে যে আমরা ঘুরলাম, তখন ওই যে ডিজি ম্যাডামকে উঠাইতে গিয়ে সে যে বমি করা শুরু করছে, সে বাসায় গেছে, এরপরে সেই সাংবাদিকতা ছেড়ে দিয়ে হাজব্যান্ডকে নিয়ে আমেরিকায় চলে গেছে। আসলো যেদিন চলে যাবে তাকে বলে যে স্যার, এ কি সম্ভব? এ কি মানুষকে এভাবে মারে? মানুষের প্রতি এতটা হয়? আমি তার নামটা বলে গেছি, আই এম সরি ফর দ্যাট। আপনারা আমার ওই সময়ের আর্কাইভটা যদি কখনো রিকভার করতে পারেন, আই ক্যান ভেরি ওয়েল ফাইন্ড ইট আউট। সে এনটিভির নাহলে দেশ টিভি, তখন দেশ টিভি নতুন সম্প্রচার শুরু করছে, এরকম হবে। বাট আমিও তার কান্না দেখেছি, সেও আমাদের কান্নাগুলো দেখেছে। তো এত কিছুর মধ্যেও যখন আমি ডেড বডিগুলো রিকভার, এই ডেড বডিগুলো গুম করে দেওয়া, তা আমি চিন্তা করলাম অ্যাটলিস্ট আমাদের অফিসার্স ফ্যামিলিগুলো, ছেলে তার বাবাকে পাক, মেয়ে তার বাবাকে পাক, ওয়াইফ তার হাজবেন্ডকে পাক। এটাও প্ল্যান ছিল, টু টেক দ্য ডেড বডি, সরাই ফেলা। জিগাতলার যে কোনো একটা ট্যানারির মেশিনে দিয়ে স্ম্যাশড করে দিলে আপনি পাইতেন না। আমার কথা হলো যে 3টা 346 ব্রিগেড থেকে আসছে, আমি এটা উঠাই দিলাম কেন? আমাকে চার্জ করা শুরু করে দিয়েছে ব্রিগেডের হাকিম, যে হোয়াই ইউ হ্যাভ ওপেনড আপ দ্য জিগাতলা গেট। তখন আমি একটা কথা বলেছিলাম যে হার্ডলি ম্যাটার স্যার, দিস ইজ কন্ট্রোল বাই মি, ইউ আর মাই কমান্ডার, হার্ডলি ম্যাটার্স টু মি। ওই সকালে আপনি একাই 40টা ডেড বডি, সকালে না, ওটা উঠেছি আমি 27 তারিখে 3টা 3:30, ডিজি ম্যাডামের পরপরই 3টা 3:30। এর মধ্যে যে ম্যাগাজিনের ইয়েটা 27 তারিখে মোস্ট অফ দ্য থিংস আর রিকভার্ড, এবং আমাকে বিদ্রোহী অফিসার হিসাবে আখ্যায়িত করে বিভিন্নভাবে কালার করে টোরে। তো যাই হোক, চাকরিটা ছিল, আমাকে মেরে ফেলতো তখনই, বাট ওই যে মুখ বন্ধ রাখতে বলছে, আর আয়না করতে তখন জানতাম না, বারবার ইয়ে করে আমাকে আমার মুখ বন্ধ রাখতে কে বলছে আপনাকে? যেটা আমাদের এই এক সিনিয়র বলেছে, নামটা নাই শুনলেন, মুখ বন্ধ রাখো এবং 16 বছরে লিডিং কোশ্চেন না করাই ভালো। আমার কথাটা হলো যে ওই আপনার 16 বছরে আমি ঢাকাতে ঢুকতে পারিনি। ইভেন 2011 শেষের দিকে 12-র দিকে আমার একটা হার্ট অ্যাটাক হয় জামিনী পাড়াতে। আমার হার্ট অ্যাটাক হয়, আমাকে হেলিকপ্টার, নর্মালি নিয়ম হলো অপারেশনাল এরিয়ায় কোনো রকম অসুস্থ হলে হেলিকপ্টার ইভাকুয়েট করে, আই ওয়াজ নট ইভাকুয়েটেড থ্রু হেলিকপ্টার। আবার এই যে এই সবের কারণে আমার 46 ব্রিগেড কমান্ডার প্রমোশনের নট রিকমেন্ডই করেছে। আচ্ছা, আমরা এই অংশটাতে যাব। তার আগে ওই দিন আপনি মানে অ্যাপার্ট ফ্রম ডেড বডিজ, অস্ত্র তো অনেক, অস্ত্র গোলা বারুদ এগুলিও তো আপনি পেয়েছেন। এটার পরিমাণ কি রকম? হিউজ। এটার অ্যামাউন্ট এসএমজি এলএমজি 97টা না 98টা এসএমজি, আর 8টা না 10টা আমি এলএমজি পুকুরের মধ্যে ফেলা ছিল। তারপর গ্যানেট ছিল প্রচুর, এগুলো আমি পুকুরের পানিগুলো, এগুলো কারো অনুমতি নিইনি, আমি নিজে ইচ্ছা করি কি হু স্টপস মি নাও, আই ডোন্ট বদার অ্যাবাউট দ্য জব। এগুলো সব সেনাবাহিনীর অস্ত্র, মানে বিডিআর এর রক্ষিত অস্ত্রগুলি ছিল। বিডিআর এর অস্ত্র, সেনাবাহিনীর অস্ত্র না, ওরা বিডি ব্যবহারের পরে ওখানে ফেলে দিছে, পথে ঘাটে সারা পিলখানাটাই ছড়ানো ছিটানো ছিল। তো এগুলোই আমরা রেস্কিউ, এটার নামই রেস্কিউ এবং সার্চ অপারেশন আর কি।
সরকারি কাজে ব্যবহার করাই অস্ত্র, যেগুলি আপনারা পেয়েছিলেন আমাদের সেনাবাহিনী মানে বা বিডিআর এর যে সৈনিকরা, তারাই এই সমস্ত অস্ত্র ব্যবহার করে। আপনি কিছুক্ষণ আগে অন্য অস্ত্রের কথাও বলছিলেন, যেগুলো অন্য অস্ত্র না, অন্য অস্ত্রের সেটা না, অন্য অস্ত্রের আমাদেরই অস্ত্র, সেম অস্ত্র ইন্ডিয়া ব্যবহার করে, এই সেম ক্যাটপ্যাডের অস্ত্র ব্যবহার করে, শুধু সিলিং আছে, যেটা হয়তো ওরা ওখান থেকে অস্ত্র নিয়ে আসছে, সিলিংটা ওদেরটাই রয়ে গেছে, যাওয়ার সময় নিতে। শোনেন, চোর কিন্তু বা যে কোনো আনএথিক্যাল কাজ করে কিছু না কিছু প্রুফ সে রেখে যায়, এবং ওরা তো সোলজার, এমন না যে ইন্ডিয়ান অফিসার দে ফট অ্যাগেন্স্ট দিস। আমরা তো আমরা তো অনেক ফ্ল্যাগ মিটিং এটা আমরা করেছি। আমার কথা হলো যে হয়তো একটা পর্যায়ে দেখবেন যে একটা ভুল, একটা কিছু আমার রয়ে গেল, ইন্ডিকেশন। এই যে এখন যেটা সাগরুনের যেটা বের হচ্ছে, আমাদের এতদিন শুনে, অথচ এই বিডিআর হত্যাকাণ্ডের এটাকে রেকর্ড করাতে গিয়ে কিন্তু এত নিখুঁতভাবে ওদেরকে হত্যা করা হলো, যে এখন তো বের হয়ে আসতেছে। ইউ মাস্ট নো। বলছেন যে এই সিলিংটা আসলে ভারতের যে ব্ল্যাক ক্যাট, ওদের যে কমান্ডো বাহিনী, বিশেষ বাহিনী, তারা ব্যবহার করে, তাদের জিনিস ছিল এটা না শুধু ওইটা। তারপরে আপনার হ্যাপারসেক আছে, তাদের ওই যে সিলিং হলো একটা ভাইটাল পার্ট। এটা আপনি ওই যে একজন লেডি অফিসার ক্যাপ্টেন শাহনেয়াজ, ও ইঞ্জিনিয়ার্স ব্রিগেড, ও পরে গিয়েও পাইছে। পরে আমি তো কিছু উদ্ধার করে ওখানে রেখে আসলাম, রাখতেছি। ওরাও কিন্তু আসছিল, ওই যে যারা স্ট্যাটিক ইউনিটের ছিল, যে 14 ইঞ্জিনিয়ার্স। এরপরে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে যান এবং গিয়ে এরপরে যান, আপনি 1 তারিখ যান। এখানে আপনাকে আরেকটা কোশ্চেন একটু বলি, ঘটনার পুরোটা পার করে তারপরে আমি একটু এখানে আরেকটু বলি যে জেনারেল শাকিল সহ 2-3 জন যে মারা গেল, এনটিটিভি সবার আগে নিউজ করলো কিভাবে? ইউ মাস্ট পুট দিস কোশ্চেন, যে হাউ এনটিটিভি কুড নো। আমরা তো এতটা হয়নি। কারণ এনটিটিভির করার কারণ হলো সৈনিক এখানে ঢুকা, যে বিমল নামের যে সৈনিকটা এখানে ঢুকেছে, বিমল, ওর কাজই হলো আন্ডার কাভারে এসে, আরে ভাই আমাদের এখানে তো আমাদের ইন্টেলিজেন্সটা রয়ের অফিসই হয়ে গেছে। আমাদের মিডিয়ায় যাওয়ার আগে এনডিটিভি ওই দিন পিলখানা, এটা ভাইটাল কোশ্চেন। নাও ইউ পুট দ্য কোশ্চেন যে কেমনে এনডিটিভি জানলো যে বিডিআর, এবং ওদের লোকসভায় ওই যে পাদুয়ার একটা ঘটনা, আপনি করেছিলেন যে হ্যাঁ, যে জ্বালায় দাও, পোড়ায় দাও, আপনারই একটা রিপোর্ট, ইউ হ্যাভ অল দ্য ডকুমেন্টস। এটা ইট উইল ওয়ার্ক। যে আপনি একটা তো হলো ইউ পুট দ্য কোশ্চেন বাই ইউরসেলফ, যে এনডিটিভি কেমনে জানলো। কারণ এখানে বিমল এবং আরো 2 জনের ছবিও আমার কাছে আছে। ওরা কিন্তু ওদের কাজই হলো ইন্ডিয়া, যেমন কানাডা গিয়ে ওই যে জঙ্গি নেতাকে মেরে ফেললো না, ওদের কিছু কিছু আছে। আর এখানে তো ওদের একেবারে ঘাঁটি ছিল, ওদের তো একেবারে ঘাঁটি ছিল। মানে আমাদের ডিজিএফআই তো ওদের একটা অফিসই ছিল, ডিজিএফআই কে বলা হয় রয়ের অফিস। আমাদের এই যে এখানে আরএসইউ যেটা রাইফেল সিকিউরিটি ইউনিট, এটাও বলা হয় রয়ের। কারণ স্বৈরাচার হাসিনা আসার পর থেকে ইন্ডিয়ান এমন লোককে, ওই এমনি তো আসতো 5000 লোক তো চাকরি করতেছিল, এই যে শুভঙ্কর রায়, বালা, এগুলো তো আমাদের দেশের লোক না, এরা বিআরটিএ এটা ওইটাতে প্রধান হেডগুলো ছিল না। তাই আমার কথা হলো এদের সাথে রয়্যাল লোকজন ছিল, এবার রীতিমতো ট্রেনিংও করাতো। এই যে ইভেন জুলাই 36-এ যে ফায়ার করেছে, ওর মধ্যে হিন্দি ভাষী লোক ছিল। তো আই থিঙ্ক যে নাও আই কুড ক্লিয়ার মাইসেলফ টু ইউ। ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন? জি অবশ্যই, আরো কিছু প্রশ্ন আছে। আমাদের তো আসলে পেশাটাই প্রশ্ন করার। সেনাকুঞ্জে পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী যে সভাটি করেছিলেন, সেখানে আপনাকে যেতে দেওয়া হয়নি। না, এর কারণ কি? কে মানা করেছিল? না, আমাকে নিষেধ করা হয়েছিল। আমি নাকি মাথা গরম, আমাকে সিবি বলেছিল যে ইউ আর হট টেম্পার, তুমি গিয়ে কি বলো না বলো ঠিক নেই, তুমি এখানেই থাকো। আমি যেতে চেয়েছিলাম, আই ওয়াজ ভলান্টিয়ার টু গো। এবং আমাকে মানে কাঁদলেও আমার দোষ, হাসলেও আমার দোষ, মানে সবকিছুতে দোষে মিলে আমাকে আমার নেক্সট প্রমোশন গুলো সব ডুবতে হয়ে গেছে। অথচ একই অপারেশনে একই কাজ করে আমার এক কোর্সমেট মেজর জেনারেল, এই যে এখনো প্রেজেন্ট আছে, মাইনুল, সে হলো জিওসি আরডক, কিছুদিন আগে 24 ডিভিশন রাষ্ট্রপতি হামিদের এমএসপি ছিল। আর এই যে মাহবুবুর রশিদ, মেজর জেনারেল মাহবুবুর রশিদ ডিএ 3.5 বছর ইংল্যান্ড। তারপরে আপনার 55-এর জিওসি, এই যে 37 জুলাইতে কোথাও কোনো গাড়ি ঘোড়া পড়ে নেই, বাট গোপালগঞ্জের কাশিয়ানাতে যে আর্মি গাড়ির উপরে অ্যাটাক করেছিল, ওইটারই বস সে। তারপরে ওখান থেকে তাকে ক্লোজ করে ডিজিটিভিতে আনা হলো, ডিজিটিভি থেকে এখন সে আর্মি হেডকোয়ার্টারে অ্যাটাচড। তা পুরস্কৃত কারাই করা হয়নি। শামস, লেফটেন্যান্ট কর্নেল শামসকে বানানো হলো ব্রিগেডিয়ার। সে 8 বছর আর্মি হেডকোয়ার্টারে যায়নি। আপনার অনুযায়ী সে তাকে দেওয়া হলো কাবার পোস্টিংয়ে ইংল্যান্ডে। আর্মি হেডকোয়ার্টারে না গিয়ে প্রমোশন হয় না। আমি
আমার অভিজ্ঞতায় গত 16 বছরে এমন কোনো ব্যক্তিকে দেখিনি যে হাসিনা সরকারের পারপাস সার্ভ করেছে অথচ রিওয়ার্ডেড হয় নাই। এমন কোনো ব্যক্তিকে দেখিনি যে সামান্যতম সমালোচনা করেছে অথচ শাস্তি পায় নাই। আমাদের নোমান ভাই তো তার সবচেয়ে বড় উদাহরণ, যে কি পরিমাণ, কি কষ্টের মধ্যে দিয়ে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতে হয়। বিডিআর এর যা দেখেছেন, আপনি ওই সময় মেজর ছিলেন, আপনি অবসর নিয়েছেন কত সালে? এই 23-এ মেজর হিসেবে অবসর নিয়েছেন। আপনার আর একটি প্রমোশনও হয়নি? একটি প্রমোশনও হয় নাই, এবং আমাকে চাকরিচ্যুত করার জন্য 2022 সালেও আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের এলিগেশন, আমি নাকি সৈনিককে চর দিছি, মানে আমার পিছনে লেগেই ছিল। এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইউনিটের সিও হিসেবে কাজ করতে গেলে ভুল ত্রুটি হলে ধরা টরা সুবিধা হবে। তা আমি একবারে ক্লিন ফেজে কাজ করেছি। তার মধ্যেও মনে করেন যদি আমি একটা স্টেশনারি কিনতে দিই, আমার সিগনেচার করতে হয়, ওখানে 12 টাকা 94 পয়সার একটা পাইছে, গভর্নমেন্ট পাইছে, আমাকে ডিএসএস ফ্লোর থেকে বাদ দেওয়া হলো, আমাকে চাকরিচ্যুত করা হবে। মানে আই ওয়াজ দ্য, মানে কি বলা যায়, হাইয়েস্ট ভিকটিম। আমাকে ডিএসএস ফ্লোর দেওয়া হয়নি, সেনা অফিসার হওয়ার প্রমোশন। হ্যাঁ, সেনা, অথচ কত জিএল কমিশন, মানে জিএল কমিশন বলে যারা সৈনিক থেকে অফিসার হয়, যারা জিআরবি, যারা লিবারেশন নেশনের অফিসারও না, ঢুকাই দিল রক্ষী বাহিনীর লোকজন, এরাও কিন্তু প্লট পেয়েছে। বাট অ্যাজ এ লং কোর্স অফিসার আমাকে প্লট, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমার এসিআরে একটা ব্রিগেড কমান্ডার নো করে দিয়েছেন যে হি উইল নট বি প্রমোটেড ইন দ্য নেক্সট টাইম, অথচ হ্যাভিং অল দ্য কোয়ালিফিকেশন। আপনি ওটা বোধহয় যে ফিনান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে আমার ইন্টারভিউটা শুনেছেন। আজকে 2.5 ঘন্টার ইন্টারভিউ হয়েছে আমার, টেবিল টপ ইউকে, তারপরে ইউএস এর একটা ইয়েতে প্রায় 2 ঘন্টার মতো। এই আপনাদের থার্ড ইন্টারভিউটা আমি। অনেক কিছু দেখে এসেছেন সেই 2009 থেকে এখন পর্যন্ত। আমি একটা জীবন্ত লাশ ম্যাম, আমি একটা জীবন্ত লাশ। আমি যেটা হয়তো আপনার এখানে আবেগে আমার কান্না বা এটা আমি আমার ভিতরে যেটা আমি ক্যারি করি। তখন আমার ছোট মেয়েটার বয়স 2 মাস। এই মেয়েটা তখনও ভালো করে আমাকে দেখেও নেই। আর আমার বড় দুটা মেয়ে এখন আলহামদুলিল্লাহ মেডিকেলে পড়ে। কিন্তু বললাম না, আল্লাহ কিন্তু মুক্তি আসান করার মালিক আল্লাহ। আমার আগামী ডাক্তার হয়ে বেরোবে 5th ইয়ারে, আর শি ইজ টপিং। আর দ্বিতীয় মেয়েটাও ওরা পিঠাপিঠি, তো ও পরে 4th ইয়ারে, আর ছোট মেয়েটা ক্লাস 10। তো আমি প্রচন্ড স্ট্রাগল করেছি আমার ফ্যামিলিকে বুঝতে। আমার ভিতরটা অলমোস্ট মৃত আপনি বলতে পারেন, যে আই ক্রাইড ইচ এন্ড এভরি নাইট। এই দিনটা আসলে, এই সময়টা আসলে আমি 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 অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাই। এবং এই 16টা বছর কিন্তু আই পুট ফরওয়ার্ড মাই অল দ্য মেমোরিজ। আমি ব্যাড মেমোরিজ বলবো না, যে এই বিভৎসতা আমি আজকেও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বেশ কয়েকটা ক্লিপ আমি নামিয়েছি, দেখেছি। আর এটির সাথে এটির কোনো টালি হয় না। যেভাবে আমি আমার ডেড বডিগুলো আমাদের স্যারদের, আমাদের সবচেয়ে চৌকস এবং আমি বারবারই বলবো মেধাবী স্যারদের দেখেছি। আমি কি অ্যাজ এ হোল, যে ওই সময় মরে গেলে আমারও হয়তো 16 বছর হয়ে যেত, আজকে আমার মেয়েরও বয়স এরকম হয়ে যেত। বাট কথা হচ্ছে যে ওই যে রাখে আল্লাহ মারেকে কথাটা আছে না, হয়তো আমি মরি নাই, বাট আমি একটা জীবন্ত লাশ হয়ে আছে। বাট আজকে যে আপনাদের সাথে কথা বলে আই ফেল্ট এ বিট ফ্রি, মানে একটু আমি কথাগুলো বলতে পারলাম। এবং এই কথাগুলো যে আমাকে একজনে বলেছিল যে তুমি লিখে রাখো বা কোনো তোমার, আমি বললাম যে নো, মাই ব্রেন ইজ এ মেমোরি চিপ। আমার কল্লা কেটে নেওয়া ছাড়া কেউ আমার এই মেমোরি চিপ তো আর খুলে নিতে পারবে না। তো হোয়াই ডু আই ডু? বিডিআর হত্যার যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে এখন, সেখানে কি আপনাকে ডাকা হয়েছিল? না, আমাকে ডাকা হয়নি। ডাকলে আপনি যাবেন? ডাকলে তো অবশ্যই যাবো, বাট ডাকা হয়নি। এবং আরো অনেক ভাইটাল উইটনেসকে, আপনার এখানে হাসান নাসির স্যার, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, উনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওনাকেও কিন্তু ডাকা হয়নি। আর এটা নিয়েও প্রশ্নবিদ্ধ। আমি জানি না যে কেন এটা নিয়ে বারবার এখানে যে 2 নম্বরে, যে তদন্ত কমিশনের 2 নম্বরে যিনি যেই ব্যক্তি আসেন, মেজর জেনারেল, আমি একেবারে নাম ধরেই বলি, মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, উনি কিন্তু একেবারে এ টু জেড হলো আওয়ামী পরিবারের। ওনার নিঃশ্বাসে বিশ্বাসী হলেন আওয়ামী লীগে। তো উনি তদন্ত কমিশনে থাকলে উনি ডাকবেন কি? কারণ বঙ্গবন্ধুর যত প্রতিকৃতিতে যতগুলো মুরাল বানানো হলো, বিএমএর মুরাল 400 কোটি টাকা, এই মুরালের প্রবর্তক উনি। তো উনি এই পিলখানার বিচার কি করবেন? ওনাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। তার মানে এই কমিশন নিয়েও আপনার মধ্যে এক ধরনের আপত্তি আছে, আপনি একেবারেই সন্তুষ্ট নয় কমিশনের ব্যাপারে? আমার কথা হলো যে এটা তদন্ত কমিশন করতে হবে কেন? উই হ্যাভ অল দ্য এভিডেন্স। আপনি আর্মি হেডকোয়ার্টার থেকে একটা কোড অফ ইনকোয়ারি, একটা কোর্ট মার্শাল করেন, ইউ উইল গেট 15 দিনের মধ্যে ইউ উইল গেট দ্য রেজাল্টস। কেন? এটা আর্মির মিউটিনি, তো আর্মির রুলসে ফেলে দিয়ে তারপরে এটা সরকার কেন নিচ্ছে তার গায়ে? তদন্ত কমিশনে কেন নিচ্ছে? এটা আর্মির একটা ইনভেস্টিগেশন। এই কর্নেল শাহ 44 রাইফেল ব্যাটালিয়ন, এটা তো আর্মি, দে বিলং টু আর্মি। এদের সবাইকে আর্মি হেডকোয়ার্টারে অ্যাটাচ করে, এটা যদি আপনি যে কোনো দায়িত্ববান লোককে দেন, 15 দিন থেকে 20 দিনের বেশি লাগবে না এই বিচারটা করতে। কেন যুগের পর যুগ লাগবে? কমিশন করতে হবে, তাদের পিছনে টাকা খরচ করতে হচ্ছে।
তাদের ইন্টিগ্রিটি নিয়ে কোশ্চেন হচ্ছে, তারা যে অরিজিনাল উইটনেস ওগুলোকে না খুঁজে অন্যদিকে বাড়ি দিচ্ছে। কি দরকার? আমার কথা হলো যে আমাদের আর্মিতে দেয়ার ইজ এ সিস্টেম, ইফ সি ইজ রেসপন্সিবল, যেমন আপনার কথাই বলেছিলেন যে আগে যে দরবারের দায়িত্ব দেওয়া হলো, যে হোয়াই ইউ ডিডন্ট ওবে দ্যাট, গিভ দ্য স্টেটমেন্ট। তারপরে যে কোয়ার্টার গার্ডে ছিল, হোয়াই ডিডন্ট ডু দ্য ডিউটি ইন প্রপার টাইম, কে কে জড়িত ছিল। তারপরে যে তখন লেফটেন্যান্ট কর্নেল মুকিদ, যে আপনার কাছে আমি পাঠাই দেবো, আমার কাছে কাগজটা আছে, লেফটেন্যান্ট কর্নেল মুকিম, সে অ্যাওয়ার্ডেড উইথ ব্রিগেডিয়ার, সেই তো চিরকুটটা তৈরি করে দেয় প্রথমে, যে খতম করে দাও, সব সালাদের খতম করে দাও। সে সেফটি গিয়ে বাইরে চলে আসলো কেন? এই যে সেটা তো জাহিদি বলে দিল, সে স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের আত্মীয়। তা আপনি আমাকে বলেন যে কোটা ইনকোয়ারি করতে এত বড় তদন্ত কমিশন লাগে, এত বড় গাড়ি বাড়ি লাগে, যে পয়সা খরচ করে তার এক ভাগও পয়সা খরচ লাগবে না। আর্মি হেডকোয়ার্টারে একটা অফিসার মেসে বসে এটাকে সুন্দর ফাট্টায় ফেলে দিয়ে এমবিএমএল, নোটস অন এমবিএমএল, এআরআই, এআরআর, আর্মির, এটা আমাদের একেবারে কনভেনশনাল ল বাংলাদেশ ফলো করে। এমন না যে আমরা ইন্টারন্যাশনালি রিকগনাইজড আর্মি, 15 days লাগে এর সিওআই কমপ্লিট করতে, কোর্ট মার্শাল কমপ্লিট করতে। তারপরে দাঁড় করায় দেন ফায়ারিং স্কোয়াডে, জাস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে ফায়ার করে মেরে ফেলা হবে, বিচার শেষ। দিস ইজ দ্য জাস্টিস ফর দ্য আর্মি, এর কোনো বিকল্প নেই।